জাহাজ ফেরান, আমরা আর এগোবো না। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? বিশ্বাস অবিশ্বাস বড় বিচিত্র জিনিস কাপ্তান। কাপ্তান, কাপ্তান, এসব এসব কি হচ্ছে? আপনারা জানেন না, ওরা সব পারে, সব। ব্রুনো! এই লোকটার জন্যই আজকে আমাদের এই দুর্দশা। মারো, একে মারো। প্রাহি কথা চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজকের গল্প লেখিকা সায়নদীপা পলমলের লেখা মায়াদ্বীপের বিভীষিকা। দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের এই গল্পটি নির্মিত হয়েছে তার স্বর্ণদ্বীপের সন্ধানে গল্পটির অবলম্বনে। আজকের গল্প পাঠে পিনাকি এবং অন্যান্য চরিত্রে কৌশিক, দীপেন্দু, ইন্দ্রনীল, আর্য, অভিক, দেবদত্ত, সায়ন্তন এবং মেঘনা। গল্পের পোস্টার ডিজাইনে রনি, শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে দেবদত্ত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মায়াদ্বীপের বিভীষিকা। এত রাতে দরজার কাছ থেকে আচমকা ফ্যাঁস ফ্যাঁসে গলাটা শোনা যেতেই চমকে উঠলেন ডানা জাহাজের ক্যাপ্টেন আলফ্রেড ডিসিলভা। দরজার সামনে দাঁড়িয়ে সেই লোকটা, এক মুখ কাঁচা পাকা দাড়ি, মরা মাছের মতো ঘোলাটে চোখ, গায়ে বিশ্রী গন্ধ, আর কপালে একটা লম্বাটে ক্ষত, যাকে প্রত্যেক দিন দেখলে মনে হয় যেন আরও টাটকা। লোকটার নাম রডরিক। মাত্র 1 মাস আগে পর্তুগালের প্রধান কারাগার থেকে একটি বিশেষ শর্তের বিনিময়ে ছাড়া পেয়েছে সে। ডাকাতি ও খুন সহ আরও না জানি কি কি সব অভিযোগের জন্য জেল খাটছিল লোকটা। এমন লোক যদি এই রাতের বেলায় একলা ক্যাপ্টেনের কেবিনে আসে, তাহলে ক্যাপ্টেন যে প্রসন্ন হবেন না তা বলাই বাহুল্য। রডরিক হয়তো স্বাগত সম্ভাষণের অপেক্ষায় ছিল, কিন্তু ক্যাপ্টেন সেসবের ধার না ধরে শুধু একটা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটাও তাই আগের মতো ফ্যাঁস ফ্যাঁসে গলায় কোনো ভূমিকা ছাড়াই বলে উঠল, জাহাজ ফেরান, আমরা আর এগোবো না। কি? এমন সোজা সাপটা কিন্তু সংক্ষিপ্ত নির্দেশ শুনে থতমত খেয়ে গেলেন ক্যাপ্টেন। লোকটা ক্যাপ্টেনকে নির্দেশ দিচ্ছে। সামনে বিপদ ঘুমিয়ে তাকে জাগিয়ে তুলে এতগুলো প্রাণ নষ্ট করবেন না। ভাবলেশীন গলায় কথাগুলো বলে যেমন আচমকা এসেছিল, তেমনি আচমকা চলে গেল রডরিক। পেছনে ফেলে রেখে গেল হতভম্ব ক্যাপ্টেন অ্যালফ্রেডকে। রাতের দিকে কোনো দায়িত্ব না থাকলে অনেক কর্মচারী নিজ নিজ কক্ষে মদিরা পান করে থাকে। রড্রিগো হয়তো আজ, কিন্তু লোকটাকে দেখে তো নেশাগ্রস্ত বলে মনে হলো না। কাপ্তান! আবারও একটা ডাকে সম্বিত ফিরল আলফ্রেডের। দেখলেন দরজায় দাঁড়িয়ে পেড্রো, জাহাজের সবচেয়ে বয়স্ক, সবচেয়ে অভিজ্ঞ নাবিক। আলফ্রেড তাকে দেখে উঠে দাঁড়িয়ে কক্ষের ভেতরে আহ্বান জানালেন। পেড্রো ভেতরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, ওই রডরিককে আপনার কক্ষের দরজা থেকে যেতে দেখলাম। আর সে কি কিছু বলেছে আপনাকে? গম্ভীর গলায় জবাব দিলেন অ্যালফ্রেড। পেড্রো সশব্দে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি ভেবেছিলাম এই রাতে আপনাকে আর বিরক্ত করব না, কিন্তু ওই দুষ্টটা যখন আপনাকে কথাটা বলেই দিয়েছে, তখন এখনই আলোচনা করা শ্রেয়। কি ব্যাপার বলুন তো পেড্রো? হঠাৎ করে ব্যাপারটা কি হলো? হঠাৎ করে হয়তো নয় কাপ্তান, আগুনটা লেগেছিল অনেক আগেই, আর শুধু আমরাই টের পাইনি।
আর এই আগুন লাগিয়েছে ওই শয়তান রডরিক। মানে ওর উদ্দেশ্যটা কি? ঠিক বুঝতে পারছি না, হয়তো আবার ছাড়া পেয়ে পুরনো পেশাতে ফিরে যেতে চায়, আর শুরুটা করতে চাই ডানাকে দিয়েই। সে কি? না না, আমি থাকতে এ কিছুতেই হতে দেব না। না, শান্ত হন কাপ্তান, যা বললাম তা আমার অনুমান মাত্র। শান্ত হওয়া সম্ভব নয় পেড্রো। আমারই পেছনে আমার জাহাজের কর্মচারীরা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, আর আমি কাপ্তান হয়ে কিছুই জানতে পারছি না। এ তো আমার ব্যর্থতা। কিন্তু একে আদৌ ষড়যন্ত্র বলা যায় কিনা সে নিয়ে আমার মন দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে, বুঝলেন কাপ্তান? অর্থাৎ? অর্থাৎ গলাটা একটু ঝেড়ে নিয়ে পেড্রো বললেন, এই জাহাজের কর্মচারীদের একজন আমার কাছে বিশেষ কারণে কৃতজ্ঞ, আর তাই তার মারফত জাহাজের কর্মচারীদের ভেতরের বেশ কিছু খবর আমি জেনেছি। আর সে আমাকে জানিয়েছে ওই দুষ্ট রডরিক নাকি ওদের বলেছে আমরা যে দিশায় এগোচ্ছি আর সেদিকে আরও যদি এগিয়ে যায় তাহলে আমাদের জাহাজ এক মায়াপুরীর পরিধির মধ্যে প্রবেশ করবে, আর সেই মায়াপুরীতে নাকি একবার প্রবেশ করলে আর ফিরে আসা মুশকিল। মায়াপুরীর মায়ায় আমরা হারিয়ে যাব সকলেই, আর কেউ যদি ভাগ্যের জোরে বেঁচেও যায় তাহলেও নাকি উন্মাদ হয়ে যাব। আপনি এসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করেন পেড্রো? বিশ্বাস অবিশ্বাস বড় বিচিত্র জিনিস কাপ্তান। আমি জানি না মানে যে তার অস্তিত্ব নেই এই কথা ভাবা অবান্তর। এই পথে এর আগে আমরা কেউ আসেনি, কিন্তু রডরিক এসেছিল। আর এটাও সত্যি কথা যে ওর ভাগ্য বিপর্যয় ঘটে সেই যাত্রার পরেই। কুখ্যাত দস্যু রডরিক বিধ্বস্ত অবস্থায় দেশে ফেরে। এতদিন যাকে ধরতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল সেনারা, আর সেই রডরিকই কত সহজে ধরা পড়ে যায় এবার। আর দস্যুর অপরাধের সঙ্গে আর নতুন আর এক অপরাধের তকমা লাগে তার গায়ে। যাই হোক, আপনি ভাবনা চিন্তা করুন, কালকে এই নিয়ে আবার কথা বলা হবে। প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ক্যাপ্টেনের কক্ষ ছেড়ে বেরিয়ে যান বৃদ্ধ পেড্রো। আলফ্রেড হতবুদ্ধি হয়ে বসে পড়েন তার বিছানায়। আলফ্রেড ডিসেলভা পর্তুগালের রাজার এক বাণিজ্য তরীর সুযোগ্য প্রধান নাবিক। মাত্র ২৬ বছর বয়সেই অন্তর্দেশীয় বাণিজ্যে বেশ নাম করেছেন আলফ্রেড। শুধু তাই নয়, বেশ কয়েকবার জলদস্যুর আক্রমণের সামনে বিচলিত না হয়ে বীর বিক্রমে লড়াই করে নিজের জাহাজকে রক্ষাও করেছেন তিনি। রাজামশাই এই কারণে বিশেষ ভরসা করেন তাকে। বিবাহ না হলেও মা, বাবা ও ৩ বোনকে নিয়ে সংসার আলফ্রেডের। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। বাবা আজ দীর্ঘদিন ধরে অসুস্থ। বহু বছর ধরে চরম দারিদ্রতার সঙ্গে ডিসেলভা পরিবারকে যুঝতে হলেও আলফ্রেড বাণিজ্য তরীতে যাওয়ার পর থেকে অবস্থার উন্নতি ঘটে। তারপর রাজার খাস বাণিজ্য তরীর নাবিক হিসেবে নিযুক্ত হওয়ার পর তো পরিবারের আর্থিক চিত্রটা সম্পূর্ণই পাল্টে যায়। কিন্তু কথায় বলে না, প্রদীপের সামনে যত আলো তলায় ততই অন্ধকার। রাজা দ্বিতীয় জন এমনিতে ভালো হলেও কি হবে, তার খামখেয়ালিপনায় সবসময় তটস্থ থাকতে হয় সকলকে, বিশেষ করে রাজকর্মচারীদের। রাজার অপছন্দের কিছু ঘটলেই কপালে দুর্ভোগের শেষ থাকে না। চোখের সামনে এমন হাজারো উদাহরণ দেখেছে আলফ্রেড, তাই তো সব সময় সতর্ক থাকার চেষ্টা করে সে। মাস ৩ আগের কথা, ইতালির জেনোয়া থেকে নাকি একটা লোক এসে রাজামশাইয়ের কাছে দরবার করে যে আটলান্টিক মহাসাগর ধরে পশ্চিম মুখে এগোতে থাকলেই এক স্বর্ণভূমির সন্ধান মিলবে। রাজামশাই যদি তার অভিযানের ব্যয়ভার বহন করেন তাহলে সে পর্তুগালের হয়ে ওই দেশ অধিকার করে আসবে। অধিক ব্যয়বহুল বলে লোকটার প্রস্তাব মন্ত্রিসভায় নাকচ হয়ে যায়, কিন্তু লোকটার দিয়ে যাওয়া বর্ণনা, যাত্রাপথের বিবরণ সব কিছুই রাজামশাইকে অনুসন্ধিৎসু করে তোলে। সত্যিই যদি এরকম স্বর্ণভূমি থেকে থাকে তাহলে পর্তুগালের ভাগ্যই পাল্টে যাবে। পর্তুগালই হবে ওই দেশে প্রথম উপনিবেশ স্থাপনকারী রাষ্ট্র। আর এই সোনার দেশের কথা ইতালীয় লোকটাই যে প্রথম বলছে এমনটা কিন্তু নয়। ইউরোপের বণিকদের মুখে মুখে সেই দেশের গল্প আজ দীর্ঘদিন ধরে প্রচলিত। আলফ্রেড নিজেও কাজ করতে গিয়ে শুনেছিলেন সে দেশের কথা। যাই হোক, ইতালির লোকটাকে বিদায় করলেও
রাজামশাই সিদ্ধান্ত নেন তুলনামূলক স্বল্প খরচে তিনি নিজের নৌবাহিনীকে লোকটার নির্দেশিত পথে পাঠাবেন। দেখাই যাক না ভাগ্যে কি আছে। সেই মতো ডাক পড়ে আলফ্রেডের। রাজামশাই তাঁর হাতে তুলে দেন এই অভিযানের দায়িত্ব। পেড্রোর মতো কয়েকজন অভিজ্ঞ নাবিককে দেন সঙ্গে। রাজামশাইয়ের শর্ত অনুযায়ী এই পুরো অভিযানটাই করতে হবে খুব গোপনে, এমনকি নিজের পরিবারের লোকেদেরও সত্যিটা জানানো যাবে না। খানিক ধোঁয়াশায় থাকবে জাহাজের কর্মচারীরাও। রড্রিকের এই জাহাজে আসার ব্যাপারটাও রাজামশাইয়ের নির্দেশে। যেহেতু রড্রিকই পর্তুগালের একমাত্র লোক যার আটলান্টিক মহাসাগরের এই দিকটা অনেকটাই চেনা, তাই তাকে কারাবাস থেকে মুক্তির বিনিময়ে এই অভিযানে পাঠিয়েছেন রাজামশাই। আলফ্রেডের ব্যাপারটা পছন্দ না হলেও বাধা দিতে পারেননি তিনি। অবশ্য তার নিজেরও যে এই অভিযানে আসার খুব একটা ইচ্ছে ছিল তা নয়। মনে মনে সব সময় একটা শঙ্কা কাজ করছিল যে তার কিছু হয়ে গেলে তার পরিবারের কি হবে। কিন্তু রাজার ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই তার ছিল না। অবশেষে প্রায় মাস খানেক আগে এক রৌদ্রোজ্জ্বল দিনে লিসবন বন্দর থেকে ডানা জাহাজে 50 জন লোক নিয়ে যাত্রা শুরু করেন আলফ্রেড। সেই থেকে যাত্রা চলছে তাদের। দেশের সীমা, বন্দর এসব বহু আগেই পেছনে ফেলে এসেছেন তারা। আজ প্রায় 13 দিন হলো তারা মাথার ওপরে নীল আকাশ আর সামনে অনন্ত বিস্তৃত জলরাশি ছাড়া কিছুই দেখতে পাননি। এই পরিস্থিতিতে কর্মচারীরা বিদ্রোহী হয়ে উঠলে সমূহ বিপদ। আবার বিদ্রোহের চাপে জাহাজ ফিরিয়ে নিয়ে গেলেও রাজামশাই কাউকেই ছেড়ে কথা বলবেন না। চারিদিকে ধোঁয়া ধোঁয়া অন্ধকার। ডেকের ওপর একলা দাঁড়িয়ে আলফ্রেড। জাহাজটা স্থির হয়ে আছে জলে। বাতাসহীন শীতলতা রন্ধ্রে রন্ধ্রে কাঁপুনি ধরাচ্ছে। আলফ্রেড দিশাহীন। আচমকা একটা মোটকা গন্ধ নাকে এসে লাগতেই পিছন ফিরে তাকালেন আলফ্রেড। রড্রিক দাঁড়িয়ে। আজকে তার মরা মাছের মতো চোখ দুটো জ্বলছে ভাঁটার মতো। সাপের মতো হিস হিস শব্দের নিঃশ্বাস সামনের কুয়াশায় দাগ কেটে যাচ্ছে। এই লোকটার জন্যই আজকে আমাদের এই দুর্দশা। মারো, একে মারো। আচমকা চিৎকার করে উঠল রড্রিক। কুয়াশার নিস্তব্ধতা ভেঙে সঙ্গে সঙ্গে শোনা গেল বহু মানুষের সমবেত কোলাহল। মারো মারো, একে মারো। 49টা হিংস্র শরীর ধেয়ে এলো আলফ্রেডের দিকে। না না না! প্রচণ্ড আর্তনাদ করে বিছানায় উঠে বসলেন আলফ্রেড। এতক্ষণ তবে পুরোটাই স্বপ্ন ছিল। উফ, শান্তি। কিন্তু বাইরে কিসের কোলাহল শোনা যাচ্ছে? বিছানা ছেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দরজায় কেউ আঘাত করল। দুরু দুরু বুকে দরজাটা খুলতেই আলফ্রেড দেখলেন পেড্রো দাঁড়িয়ে, উদ্বিগ্নতা তার চোখে মুখে। আলফ্রেড কিছু বলার আগেই পেড্রো বলে উঠলেন, তাড়াতাড়ি বাড়ি আসুন, কথা বলতে হবে ওদের সঙ্গে। নিজেকে কয়েক মুহূর্ত সময় দিলেন আলফ্রেড। তার স্বপ্নটা যাতে সত্যি না হয় তার জন্য এই কথা বলাটা ভীষণ জরুরি। পেড্রোকে অনুসরণ করে বাইরে বেরিয়ে এলেন আলফ্রেড। ডেকের ওপর তখন জড়ো হয়েছে জাহাজের সমস্ত কর্মচারী। ওদের সামনে সান্তিয়াগো, কর্মচারীদের প্রধান, আর তার পাশেই রড্রিক। আজকের এই জমায়েতের পেছনে যে মূল ইন্ধন যোগানকারী রড্রিক, তার বলার অপেক্ষা রাখে না। সব কিছু জেনেও না জানার ভান করে আলফ্রেড বললেন, কি ব্যাপার, সবাই এখানে কেন? এগিয়ে এলো সান্তিয়াগো। কাপ্তান, আমরা এগোবো না, জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হবে, আদেশ করুন। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? আলফ্রেডের গলা আগের মতোই শান্ত। সান্তিয়াগো একটা ঢোক গিলে বলল, এই পথে এগোলে আমরা সবাই বিপদে পড়বো কাপ্তান। সামনের রাস্তা ভালো নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পথে এটাই তোমার প্রথম যাত্রা, তাই না? তাহলে কি করে জানলে তুমি যে সামনের পথ ভালো নয়? আমি প্রথম এলেও এর আগে যে এসেছে এই পথে সে সব জানে কাপ্তান। দয়া করে আপনি আমাদের কথা শুনুন কাপ্তান। জাহাজ ফিরিয়ে নিয়ে যাবার আদেশ দিন, নয়তো আমরা সবাই মারা পড়ব। আর ফিরে গেলে বেঁচে যাবে? রাজামশাই এত সহজে ছেড়ে দেবেন আমাদের?
তোমরা জানো না দেশের অভ্যন্তরে এখন কি অবস্থা? এর মাঝেই এই অভিযানের আয়োজন করেছেন রাজামশাই। ফিরে গেলে কেউ রক্ষা পাবো না আমরা, কেউ না। কিন্তু অন্য কারুর কথায় প্ররোচিত হওয়া তোমার শোভা পায় না স্যান্তিয়াগো। নিজে বিবেচনা করে দেখো, আমরা আরো কিছুটা এগিয়ে যাব, আর যদি তখনও কোনো ডাঙার সন্ধান না পাই তাহলে ফিরে যাব। কথা দিচ্ছি। এখন তোমরা যে যার কাজে ফিরে যাও। আলফ্রেডের শান্ত কিন্তু গাম্ভীর্যপূর্ণ গলা শুনে কেন না জানি কর্মচারীরা আর কোনো প্রতিবাদ করার সাহস পেল না। সবাই ফিরে গেল যে যার কাজে। কিন্তু অ্যালফ্রেডের যেন মনে হলো রডরিকের ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি ঝিলিক দিয়েই মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। তার মানে কি লোকটার মনে আরও কিছু পরিকল্পনা চলছে? পরের দিন ভোরে ঘুম ভাঙতেই মনটা ভালো হয়ে গেল অ্যালফ্রেডের। এমন রৌদ্র করজ্জ্বল দিনের সূচনা মানেই ভালো কিছুর ইঙ্গিত, আর হলোও তাই। মধ্যপ্রহরের আগেই আচমকা আকাশে একজোড়া নাম না জানা পাখি উড়ে গেল। উড়ে যাওয়ার সময় জাহাজের ডেকে ফেলে দিয়ে গেল কিছু। পেড্রো এগিয়ে গিয়ে জিনিসটা কুড়িয়ে নিয়েই চমকে উঠলেন। আনন্দে তার গলা দিয়ে বেরিয়ে এলো, বৃদ্ধ পেড্রোর এহেন আচরণে চমকে উঠল সবাই। যে যার কাজ ফেলে ছুটে গেল তার কাছে। পেড্রো তার হাতের জিনিসটা ওপরে তুলে ধরতেই সবাই অবাক বিস্ময়ে দেখল একটা গাছের ডাল, যার গায়ে তখনও লেগে দুটি কচি পাতা। সমস্ত জাহাজে যেন একটা আনন্দের হিল্লোল বয়ে গেল। দুই জোড়া উড়ন্ত পাখি আর এই গাছের ডাল প্রমাণ করছে সামনেই ডাঙা। আলফ্রেড আনন্দে নির্দেশ দিলেন পাখি দুটো যেদিক থেকে এসেছিল সেই পথে এগোতে। এই নির্দেশ পেয়ে জাহাজের কর্মচারীরা আবার নতুন উদ্যমে কাজ শুরু করল। প্রফুল্ল চিত্তে ডেকের রেলিং ধরে দাঁড়ালেন অ্যালফ্রেড। এখনও যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত জলরাশি, কিন্তু খুব শীঘ্রই এই নীল পেরিয়ে দেখা মিলবে বাদামি মাটির। সেই নতুন দেশের মাটি স্পর্শ করে সেখানে পর্তুগালের রাজ পতাকা উড়িয়ে দিতে পারলেই আলফ্রেডের সাফল্যের মুকুটে আরেকটি নতুন পালক যুক্ত হবে। মনে মনে মা বাবার মুখটা একবার স্মরণ করার চেষ্টা করলেন তিনি, কিন্তু তখনই কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, এখনো সময় আছে, মায়ার জালে পা দেবেন না। চমকে উঠে পাশে তাকাতেই অ্যালফ্রেড দেখতে পেলেন রডরিক চলে যাচ্ছে ভাবলেশীন মুখে। কথাটা নিশ্চয়ই ওই শয়তানটাই বলে গেল। দুষ্টুটা আসলে চায় কি? ডেক ছেড়ে কল ঘরে চলে এলেন অ্যালফ্রেড। পেড্রো সেখানে কাজ করছিলেন। এই মুহূর্তে পেড্রো ছাড়া কেউ সঠিক পরামর্শ দিতে পারবে না। পেড্রো, আপনার সাথে কিছু কথা ছিল। পেড্রো একটু অবাক চোখে তাকালেন অ্যালফ্রেডের দিকে। ইশারায় বুঝলেন অ্যালফ্রেড একান্তে কথা বলতে চায়। অ্যালফ্রেড অকারণে কাজ ছেড়ে কথা বলার মানুষ নন। নিশ্চয়ই ব্যাপার খুব গুরুতর। অধস্তনকে কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে এলেন পেড্রো। কি ব্যাপার কাপ্তান? পেড্রোকে রডরিকের বিষয়টা জানিয়ে অ্যালফ্রেড বললেন, লোকটার উদ্দেশ্য কিছু বুঝতে পারছেন? ডাঙার সন্ধান পাওয়ার পরেও লোকটা এসে আমাকে এরকম করে ভয় দেখাচ্ছে, কিন্তু কেন? ওর উদ্দেশ্য কি? বুঝতে পারছি না। আমার শুরুর দিকে মনটা কোগাইছিল, এরকম একটা লোককে রাজামশাই কেন যে আমাদের সঙ্গে দিলেন। আচ্ছা পেড্রো, লোকটা কি মিস নিনাকে সত্যিই খুন করেছিল? আমার সঠিক জানা নেই কাপ্তান। সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছেও ধোঁয়াশা। তবুও যা জানি তা বলার চেষ্টা করছি। আপনি হয়তো জানেন না, রডরিক তার প্রথম জীবনে জাহাজে কাজ করত। চমৎকার গানের গলা ছিল তার। মিস নিনা আমাদের মন্ত্রিসভার সদস্য মিগুয়েল পেরিয়ারের একমাত্র কন্যা, তখন কিশোরী। সমুদ্র যাত্রাকালে একাধিকবার রডরিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি রডরিকের গান শুনে আকৃষ্ট হয়ে পড়েন ওর প্রতি। তারপর ভাগ্যের ফেরে মাত্র কয়েক বছরের মধ্যেই রডরিক হয়ে ওঠে কুখ্যাত জলদস্যু। কিন্তু তার এই পরিবর্তনও নাকি মিস নিনাকে বিচলিত করতে পারেনি। কিছুদিন পর তারা গোপনে বিবাহ করে এবং মিস নিনাও
স্বামীর সঙ্গিনী হয়ে যাত্রা করেন কুখ্যাত সিগ্রেস জাহাজে। এটা কি সত্যি? রডরিক তার বিচার সভায় অন্তত তাই বলেছে, কিন্তু মহামান্য মিগুয়েল অভিযোগ করেন যে রডরিক নাকি তার কন্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করেছে। এ বিষয়ে রডরিক কি বলছে? আর রডরিকের দাবি তারা এবার আটলান্টিকে কিছু বিদেশি জাহাজকে লুটপাটের উদ্দেশ্য নিয়ে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে এক উত্তাল ঝড় এসে সব গোলমাল করে দেয়। উত্তাল সমুদ্রে তাদের পশ্চিম দিশায় টেনে নিয়ে গিয়ে এমন এক মায়াপুরীতে এনে ফেলে যেখানে নাকি এক ফোঁটা বাতাস নেই, চারিদিকে শুধু অন্ধকার কুয়াশার চাদর বিছানো। আর সেই মায়াপুরীতে 3 রাতের পার্থক্য বোঝার উপায় নেই। পেড্রোর বর্ণনা শুনে চমকে উঠলেন অ্যালফ্রেড। মনে পড়ে গেল আজ সকালের স্বপ্নটা। কিন্তু অ্যালফ্রেডের এই সাময়িক পরিবর্তন লক্ষ্য না করে বলে যেতে থাকলেন পেড্রো। আর সেই অন্ধকারের সুযোগেই মায়া প্রাণীরা নাকি আক্রমণ করে ওদের, আর সিগ্রেস ভেঙে যায়। রডরিক আর ওর 2-1 সঙ্গী কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে পারে ওই ডাঙা সিগ্রেসকে নিয়ে, কিন্তু মিস নিনা সহ বাকিরা ওই মায়াপুরীতে আটকে রয়ে যায়। গাঁজাখুরি গল্প। মজার কথা কি জানেন কাপ্তান? রডরিকদের যখন উদ্ধার করে আফল গ্রামের বাসিন্দারা, তখন সিগ্রেস প্রায় ভেঙে চোরমার। ওই অবস্থাতেও কি করে জাহাজটা তট অবধি পৌঁছালো সেটাই বিস্ময়ের। আর সেই সময় সিগ্রেসের যাত্রীরা কেউ ছিল অচৈতন্য, তো কেউ উন্মাদ। কয়েকজন ওই গ্রামেই মারা যায়, আর বাকিদের গ্রেপ্তার করে রাজধানীতে আনে সেনারা। আর রডরিক? আর সেও প্রায় উন্মাদী হয়ে গেছিল বলা যায়। মিস নিনার নাম ধরে চিৎকার করত। আমিও দেখেছি বিচার সভায় তাকে চিৎকার করতে। কিন্তু মহামান্য মিগুয়েল বলেন এগুলো সবই নাকি তার অভিনয়। হয়তো তাই হবে। বিচারে রডরিক আজীবন কারাবাসের সাজা পায়। সবই তো বুঝলাম, কিন্তু রাজামশাই হঠাৎ এই লোকটাকে জেল থেকে বের করে আমাদের সঙ্গে দিতে গেলেন কেন? ও এই পথে আগেও এসেছে বলে? কিন্তু ওর আগমনে কোনো সুরাহা হওয়ার বদলে সমস্যাই তো বাড়ছে। আমিও আপনার সাথে সহমত, কিন্তু রাজামশাইয়ের খেয়াল আর তার ইচ্ছের ওপর কে কথা বলবে? কিন্তু পেড্রো, আমাদের খুব সতর্ক থাকতে হবে। ডাঙায় না পৌঁছানো অবধি লোকটাকে নজরে নজরে ডাকতে হবে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালেন পেড্রো। আলফ্রেডো ডেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, কিন্তু তখনই প্রচণ্ড জোরে কেঁপে উঠল জাহাজটা। পেড্রো টাল সামলাতে না পেরে আলফ্রেডের ওপর উল্টে পড়লেন। আলফ্রেড কোনো মতে সামলালেন নিজেকে। কি হলো বলুন তো পেড্রো? বিস্ময়ে জানতে চাইলেন আলফ্রেড, কিন্তু পেড্রো কোনো জবাব দেওয়ার আগেই জাহাজটা আবার নড়ে উঠল অদ্ভুতভাবে। সেই সঙ্গে বাইরে থেকে ভেসে এলো মানুষজনের কোলাহল। অবাক বিস্ময়ে আলফ্রেড আর পেড্রো ছুটলেন ডেকের দিকে। জাহাজটা তখন প্রচণ্ড জোরে দুলছে। এই কি অবস্থা ডেকের! সমুদ্রের উত্তাল তরঙ্গ যেন এক বিচিত্র নৃত্যে মগ্ন। তার নৃত্যের তালে লাফিয়ে উঠে ধুইয়ে দিচ্ছে ডেকের পাটাতন। মাথার উপর আকাশ এক বিশাল কালো মেঘ দৈত্যের মতো ধীরে ধীরে নেমে আসছে নিচে। এক্ষুনি যেন সমস্ত কিছু গিলে নিতে প্রস্তুত। সকলেই হতভম্ব। সকালের সেই সোনালি দিন এমন আচমকা রূপ পরিবর্তন করে ফেলল কেমন করে? পাল তোলো শিগগির, দড়ি ছাড়ো। আলফ্রেড আর পেড্রো প্রয়োজনীয় নির্দেশ দিতে লাগলেন। কিন্তু সব করেও কি শেষ রক্ষা হবে? প্রকৃতি যেন আজ অদ্ভুত এক ধ্বংসের খেলা শুরু করেছে। অচিরেই প্রচণ্ড ঝড়ের সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে বৃষ্টি নামল। সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। সমুদ্র যেন ক্ষুধার্ত সিংহের ন্যায় গর্জন করছে আজ। বৃষ্টির ফোঁটা শলাকার মতো এসে বিঁধছে শরীরে। হাওয়ার দাপটে আলো জেলে কাজ করাই মুশকিল। তবুও কোনো ক্রমে সুরক্ষার সমস্ত ব্যবস্থা মোটামুটি করা গেল। জাহাজের মানুষদের কোলাহল শান্ত হলো খানিক, কিন্তু প্রকৃতির উদ্দামতা যেন আরও বেড়েই চলল। আমার কথাটা শুনলে আজ এতগুলো মানুষকে মৃত্যুর মুখে পতিত হতে হতো না। নিজের কেবিনের দিকে সেই সবে পা বাড়িয়েছিলেন ক্যাপ্টেন অ্যালফ্রেড। আচমকা কথাগুলো যেন বিষাক্ত শেলের মতো এসে বিঁধল কানে।
ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে পাশে তাকালেন তিনি। মুহূর্তের বিদ্যুতের ঝলকানিতে দেখলেন ভিজে ঝুপ্পুস হয়ে যাওয়া রড্রিকের চোখ দুটো আজ যেন ভাঁটার মতো জ্বলছে। শুনেছিলাম তুমি নাকি সমুদ্রের সম্রাট বলো নিজেকে। তা এই সামান্য ঝড়েই ঘাবড়ে গেলে? কথাগুলো বলে আর দাঁড়ালেন না অ্যালফ্রেড। ইচ্ছে হচ্ছিল লোকটার মুখের ওপর আঘাত করেন সরাসরি, কিন্তু তা না করে নিজের কেবিনে ফিরে এলেন তিনি। গোটা শরীর থেকে জল ঝরছে। দ্রুত পোশাক পাল্টে ফেললেন অ্যালফ্রেড। মুছে ফেললেন শরীরের সব জল, কিন্তু মনের দ্বন্দ্বটা কিছুতেই মুছে ফেলতে পারলেন না। রড্রিককে বাইরে যাই বলে আসুন না কেন, তার নিজেরই ভীষণ অচেনা লাগছে এই আকস্মিক দুর্যোগ। একটা রৌদ্রকরোজ্জ্বল দিন কেমন করে এইভাবে বিনা সংকেতে তার রূপ পাল্টে ফেলতে পারে তা অ্যালফ্রেডের অভিজ্ঞতায় অজানা। আচ্ছা, রড্রিক নাকি বিচার সভায় বলেছিল তারা এক অদ্ভুত দুর্যোগের মুখে পড়ে দিশা হারায়। তবে কি লোকটা এমনই ঝড়ের কথা বলেছিল? কথাটা মনে হতেই গাটা শিরশির করে উঠল অ্যালফ্রেডের। পা দুটো আলগা হয়ে গেল। জাহাজটা প্রচণ্ড জোরে কাঁপছিল। টাল সামলাতে না পেরে অ্যালফ্রেড এলিয়ে পড়লেন বিছানায়। বাইরের গর্জন আর জাহাজের কাঁপুনি ক্রমে বেড়েই চলল। সেই সঙ্গে ভারী হয়ে এলো ক্যাপ্টেন অ্যালফ্রেডের মাথা। আজ রাত্রেই কি তবে সব শেষ? ওই পাল আর কতক্ষণ জুঝবে এই ভয়ঙ্কর ঝড়ের সম্মুখে? চোখ খুললেন অ্যালফ্রেড। এক অদ্ভুত রকমের নৈশব্দ বিরাজ করছে চারদিকে। সকাল কি হয়ে গিয়েছে? আর সেই ঝড়, সেই ভয়ঙ্কর ঝড় থেমে গেল এরই মধ্যে। আশ্চর্য। উঠে বসলেন অ্যালফ্রেড। কতক্ষণ ঘুমিয়েছেন কে জানে। ভীষণ লজ্জা করছে তার। কাল রাতে জাহাজের সবাই নিশ্চয়ই উৎকণ্ঠায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, আর তিনি কিনা ক্যাপ্টেন হয়ে এমন ঘুমোলেন যে টেরই পেলেন না কখন ঝড় থেমে সব কিছু শান্ত হয়ে গেল। অ্যালফ্রেড তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, আর দাঁড়াতেই টের পেলেন জাহাজ চলছে না। কিন্তু কেন? ডেকের ওপর এসেই হতভম্ব হয়ে গেলেন তিনি। ডেকের ওপর কয়েকজন কর্মচারী হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে নিশ্চিন্তে। ভেজা মেঝের জল যে তাদের শরীর ভিজিয়ে দিচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই। কি হলো ওদের? আরে কি, চারিদিকটা কেমন অন্ধকার কুয়াশার চাদরে ঢেকে আছে। এতটাই গাঢ় সে কুয়াশা যে সমুদ্রের জল থেকে শুরু করে আকাশ কিছুই দেখা যাচ্ছে না। এক ফোঁটা বাতাস বইছে না এখানে, তাই জাহাজটা স্থির হয়ে আছে। বাতাস না দিলেও একটা শিরশিরে অনুভূতি হচ্ছে শরীরে। কাপ্তান! পিছন থেকে পেড্রোর গলা শুনে ঘুরে তাকালেন অ্যালফ্রেড। পেড্রোর চোখ তখনও তন্দ্রালু। তিনি লজ্জিত কণ্ঠে বললেন, আপনি কি সারা রাত জেগেছিলেন কাপ্তান? দুর্যোগ কখন থামলো? আমায় ক্ষমা করবেন, আমি... পেড্রো। হাত তুলে পেড্রোকে থামিয়ে দিয়ে অ্যালফ্রেড বললেন, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আজ যে কবছর জাহাজে কাজ করছি এমন ভয়ঙ্কর ঘুম ঘুমিয়েছি বলে মনে পড়ে না। কখন ঝড় থেমেছে টেরই পাইনি। অ্যালফ্রেডকে জবাব দেওয়ার আগেই পেড্রো চেঁচিয়ে উঠলেন, এ কি, এরা এভাবে শুয়ে কেন? এতক্ষণে তার নজর পড়েছে ডেকের ওপর শুয়ে থাকা লোকগুলোর দিকে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অ্যালফ্রেড বললেন, কিচ্ছু বুঝতে পারছি না পেড্রো, কিচ্ছু বুঝতে পারছি না। কাল ঝড় আমাদের কোন দিশায় নিয়ে এসেছে বোঝার উপায় নেই। কি অদ্ভুত কুয়াশা, জায়গাটাও কেমন যেন। আর আপনি, আমি, আমরা সবাই কালকের ওই দুর্যোগেও অমন ঘুমিয়ে পড়লাম কি করে? কাপ্তান, 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 কি হয়েছে? হ্যাঁ, এ আমরা কোথায়? আমরা কোথায় কাপ্তান? কাপ্তান! চিৎকার করতে করতে ছুটে এলো সান্তিয়াগো। তার পেছনে আরও কয়েকজন। সবার চোখে মুখে ঘুমের ভাব স্পষ্ট। অ্যালফ্রেড জবাব দেওয়ার আগেই একজন বলে উঠল, এ কেমন কুয়াশা? এমন তো আগে কোনোদিনও দেখিনি। তাহলে কি এই কুয়াশার কথাই রড্রিক বলছিল? আমরা কি সেই মায়ার দেশে পৌঁছে গেলাম?
লোকটার কথা শেষ হওয়া মাত্রই বাকিদের মধ্যে উত্তেজনা দেখা দিল। সবার চোখ মুখ মুহূর্তের মধ্যে আতঙ্কে ফ্যাকাশে হয়ে এলো। এমনকি আলফ্রেড আর পেড্রো চমকে উঠে পরস্পরের মুখের দিকে চাইলেন। তারপর পেড্রো চোখের ইশারায় আলফ্রেডকে কিছু একটা বুঝিয়ে দিয়ে লোকটাকে ধমকে উঠলেন। চুপ করো, যত সব বাজে চিন্তা তোমাদের। বেলা হতে দাও, সূর্য উঠলেই কুয়াশা কেটে যাবে। কথাগুলো পেড্রো বললেন বটে, কিন্তু তার নিজের গলাতেই নিজে যেন অবিশ্বাসের ছোঁয়া টের পেলেন। এইরকম কুয়াশার ঘন চাদর ভেদ করে সূর্যালোক কি আদৌ পৌঁছতে পারবে তাদের কাছে? মুহূর্ত পেরোচ্ছে একটু একটু করে, কিন্তু সময় মাপার উপায় নেই। জাহাজের ডেকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে সমস্ত কর্মচারীরা। আজ আর তাদের কোথাও যাওয়ার নেই, কোনো কাজ করার নেই। যেন এক আদি অনন্তকালের অপেক্ষায় বসে তারা। প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক, উদ্বিগ্নতা। সূর্য উঠছে না, কুয়াশা সরছে না, বাতাসও নেই এক ফোঁটা। কাপ্তান, এবার? ভীত সন্ত্রস্ত গলায় প্রশ্ন করল সান্তিয়াগো। আলফ্রেড শুধু ফ্যাল করে তাকালেন তার দিকে, উত্তর দিতে পারলেন না। কাপ্তান, আপনি কি খেয়াল করেছেন সকাল থেকে রড্রিককে দেখা যায়নি? আলফ্রেডের কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বললেন পেড্রো। চমকে উঠলেন আলফ্রেড। সত্যিই তো, লোকটা গেল কোথায়? সান্তিয়াগোর দিকে ঘুরে প্রশ্নটা সবে করতে যাবেন আলফ্রেড, এমন সময় কোথাও থেকে একটা পাখির সুরেলা কণ্ঠ ভেসে এলো। জাহাজের সবাই চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। এই ঘন কুয়াশার মধ্যে পাখির ডাক কোথা থেকে আসছে? রিও নামের এক কর্মচারীর হঠাৎ নজর গেল জাহাজের পালের দিকে। দুটি পাখি পালের ওপর পিঠোপিঠি বসে, কিন্তু পাখিরা এমনভাবে তো কখনো বসে না। ব্যাপারটা একটু অবাক করার মতো, কিন্তু তাও পাখি দুটির মিষ্টি গলার গান অনেকক্ষণ পর যেন একটুকু ভালো লাগার আবেশ নিয়ে এলো জাহাজে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল অ্যালফ্রেডের। মুগ্ধ দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন ওদের দিকে। কাল যে দুটি পাখি তাদের মনে আশার আলো এনেছিল, এরা কি তারাই? নিজের মনেই প্রশ্নটা করেছিলেন অ্যালফ্রেড, আর তখনই পেড্রো তাকে ফিসফিস করে ডেকে বললেন, কাপ্তান, রড্রিক। আলফ্রেড তাকিয়ে দেখলেন ডেকে এসেছে রড্রিক। তার চোখ ইতি উতি খুঁজছে কাউকে। খুঁজতে খুঁজতেই রড্রিক দেখতে পেল আলফ্রেড আর পেড্রোকে। সে দ্রুত পদে এগিয়ে এলো তাদের দিকে। তারপর চাপা গলায় বলল, ওদের গান শুনবেন না কাপ্তান। বাকিদেরও যে যার কাজে যেতে নির্দেশ দিন। যাদের গান শুনে মুগ্ধ হচ্ছে সবাই, তারা আসলে আপনি দয়া করে সবাইকে কাজে ফিরে যেতে বলুন। আপনারাও যান, শুনতে হবে না ওই শয়তানের গান। এই প্রথমবারের জন্য রড্রিকের ওপর রাখতে পারলেন না আলফ্রেড। রড্রিকের চোখ মুখ, তার গলার স্বর যেন সত্যিই এক আশঙ্কার ছাপ। কোনো উত্তর ভেবে ওঠার আগেই রড্রিক আবার বলে উঠল, আর আপনি সকলকে নির্দেশ দিন, সমুদ্রের বুকে যা কিছুই দেখতে পাক না কেন, যেই ওদের ডাকুক না কেন, ওরা যেন সাড়া না দেয়। এই সমুদ্রের বুকে কে কাকে ডাকবে রড্রিক? আর এই কুয়াশার মধ্যে সমুদ্রের বুকে কেই বা দেখা যাবে? প্রশ্ন করলেন পেড্রো। আপনারা জানেন না, ওরা সব পারে, সব। এই মুহূর্তে কেন জানি না রড্রিকের কথাগুলোর প্রতিবাদ করতে পারলেন না অ্যালফ্রেড। যদিও সরাসরি রড্রিককে কিছু বললেন না, কিন্তু কর্মচারীদের নির্দেশ দিলেন যে যার কাজে ফিরে যেতে। সূর্য আসেনি কুয়াশা মুক্ত করতে। অন্ধকার এই চাদরে দিন না রাত বোঝার উপায় নেই। তবুও মনে মনে কষা সময়ের হিসেব বলছে রাত নেমেছে। সারাদিনের উত্তেজনা আশঙ্কা শেষে ক্লান্তিতে সবাই আশ্রয় নিয়েছে যে যার কক্ষে। অ্যালফ্রেড শরীরটা শয্যায় এলিয়ে দিয়ে এক মনে চিন্তা করছিলেন কিভাবে মুক্তি পাওয়া যায় এই পরিস্থিতি থেকে। এমন পরিস্থিতি তার জীবনে আগে কখনো আসেনি। এখন কি শুধুই ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে, নাকি কিছু চেষ্টা করা যেতে পারে? সুস্থির মস্তিষ্কে কিছুই ভেবে উঠতে পারছিলেন না অ্যালফ্রেড। এমন সময় আচমকা কক্ষের দরজায় করাঘাতের শব্দ হতেই সচকিত হয়ে উঠলেন তিনি। শয্যা থেকে নেমে দরজা খুলতেই দেখলেন নজরদার ডিকো দাঁড়িয়ে। হাঁপাচ্ছে সে।
কি হয়েছে ডিকো? উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন অ্যালফ্রেড। ডিকো হাঁপাতে হাঁপাতে জবাব দিল, আমরা নিশ্চয়ই কোনো স্থলভাগের কাছে আটকে রয়েছি। আমি এইমাত্র সমুদ্রে এক নারীকে সাঁতার কাটতে দেখলাম। কি বলছো কি ডিকো? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ কাপ্তান। আলফ্রেড ছুটে গেলেন ডেকে, জাহাজের রেলিং ধরে ঝুঁকে দাঁড়ালেন। সামনে শুধুই কালচে জমাট বাঁধা কুয়াশা, কুয়াশায় ঢেকে আছে চারিদিক, ঠিক আগের মতোই। কিন্তু তবুও কোথাও না কোথাও আলফ্রেডের মনে হলো আগের সেই দুর্ভেদ্যতা একটু হলেও যেন হালকা হয়েছে। ডিকোর ডাকেই বোধহয় পেড্রো সহ আরও কয়েকজন ছুটে এলো ডেকে। রেলিং ধরে কুয়াশার মধ্যে মুখ ডুবিয়ে সবাই সমুদ্রের বুকে খুঁজে পেতে চাইল মানুষের গন্ধ। কাপ্তান, ওই দেখুন। এক কর্মচারীর ডাকে তার দিকে ছুটে গেলেন অ্যালফ্রেড সহ বাকি সকলে। তার আঙুলের ইশারা লক্ষ্য করে সকলে সমুদ্রের দিকে তাকালো। এ তো কোনো শৈল মনে হচ্ছে। বিড়বিড় করলেন অ্যালফ্রেড। হ্যাঁ কাপ্তান, আমার মনে হয় ডিকো এই শৈলের শিকড় দেখেই বিভ্রান্ত হয়েছে। বললেন পেড্রো। বাকিরাও তার মতকে সমর্থন করল। ডিকো ঠিক যেন মানতে পারছিল না তার কোনো ভুল হয়েছে বলে, কিন্তু বাকিদের মতের বিরুদ্ধে আর কিছুই বলতে সাহস করল না সে। একরাশ চিন্তার মাঝেই কখন যেন ঘুম ধরে গিয়েছিল অ্যালফ্রেডের। ঘুম ভাঙল সমবেত কোলাহলের শব্দে। ধড়ফড় করে উঠে বাইরে বেরিয়ে এলেন তিনি। দেখলেন ডেকে জাহাজের প্রায় সমস্ত কর্মচারী জড়ো হয়েছে, উত্তেজিতভাবে দাঁড়িয়ে সবাই। রড্রিক তাদেরকে কিছু বোঝাতে ব্যস্ত, কিন্তু তারা শুনতে রাজি নয়। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? এগিয়ে এলেন অ্যালফ্রেড। কাপ্তান 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 দেখুন, কাপ্তান দেখুন সামনে যে। বলল স্যান্তিয়াগো। আলফ্রেড সামনে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কুয়াশার জট যেন সহসাই আলগা হয়ে গেছে অনেকটা। সামনে দেখা যাচ্ছে ছোট বড় বেশ কয়েকটা ডুবো পাহাড়ের চূড়া। সেসব পেরিয়ে আরেকটু দৃষ্টি নিয়ে গেলেই সমুদ্রের জলে দাঁড়িয়ে আছে এক সুবিশাল পাথরের তোরণ। খানিক ক্ষয়ে গেছে, অনেকখানি জুড়ে শ্যাওলার প্রলেপ পড়েছে। তবুও যেন মনে হচ্ছে তরুণখানি মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের সম্ভাষণ করছে। আকাশ এখনও সমুদ্রের বুকে মিশে, সূর্যের দেখা নেই, তবুও চারিদিকে এক নরম মোহময়ী রূপলি আলো ছড়িয়ে আছে। নীল সাদার মাঝেই বাদামি পাহাড়গুলো যেন নতুন করে জীবনের ইঙ্গিত দিচ্ছে। এই তোরণ প্রাকৃতিক উপায়ে তৈরি বলে তো ঠিক মনে হচ্ছে না। যদি কোনো মানুষের সৃষ্টি হয় তাহলে ওপারে নিশ্চয়ই কোনো দেশ আছে, মন্তব্য করলেন অ্যালফ্রেড। পেড্রো সম্মতি জানালেন। অ্যালফ্রেড নির্দেশ দিলেন, নৌকা প্রস্তুত করো, ওই তোরণ বেরিয়ে যাব আমরা। দৌড়ে এলো রড্রিক। এরা কেউ আমার কথা মানছে না। আপনিও তো গোড়া থেকেই আমাকে অবিশ্বাস করে গেছেন, কিন্তু একটিবার আমার কথা শুনুন। সেবার আমরা ঠিক একই রকম ঝড়ে পড়েছিলাম। একই রকম ভাবে আমাদের জাহাজ ঝড়ের টানে কোথায় গিয়ে আটকে পড়েছিল জানি না। স্পষ্ট করে সে কথা মনেও পড়ে না, শুধু মনে পড়ে সে ছিল এক মায়ার রাজ্য। অদ্ভুত এক ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমরা সবাই। তারপর কি যেন একটা হলো, কারা যেন এসে ডাক দিল। একের পর এক আমাদের সঙ্গীরা ঝাঁপ দিতে থাকলো জলে। তারপর তারপর এর কথা শুনে সময় নষ্ট করা উচিত হবে না কাপ্তান। হয় এর সত্যিকারের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নয়তো স্ত্রীকে খুন করার পর এসব অভিনয় করছে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বললেন পেড্রো। প্রতিবাদ করে উঠল রড্রিক। মিথ্যে কথা, আমি আমার স্ত্রীকে খুন করিনি। তাকে ওরা ওরা নিয়ে চলে গিয়েছিল। কারা? আমার ঠিক মনে নেই, কিন্তু ওরা ওরা খুব ভয়ঙ্কর। আমি জানি না কেন শুরুর থেকেই এই অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছো তুমি। তোমার যদি এতই আপত্তি ছিল তখন তুমি এই অভিযানে নাই আসতে পারতে। তুমি যখন সব আগে থেকেই জানতে, তখন এলে কেন?
রূঢ় স্বরে প্রশ্ন করলেন আলফ্রেড। কে আসতে চেয়েছিল? আমি চাইনি, আর তাছাড়া আমাকে বলেওনি যে তোমরা এই পথে আসবে। ওই রাজা রাজা আমার তো আর হারানোর কিছু নেই, কিন্তু আপনাদের তো পরিবার আছে। রড্রিকের কথায় আর আমল দিল না কেউ। আলফ্রেডের নির্দেশে 3টি নৌকো নামলো জলে। জাহাজ ছেড়ে নৌকো নিয়ে এগিয়ে যেতে যেতেও তারা শুনতে পেলেন রড্রিকের চিৎকার। যাবেন না, যাবেন না ওই মায়াপুরীতে, যাবেন না ওই মায়াপুরীতে, যাবেন না। ডানা জাহাজ ছেড়ে নৌকো 3টে একটু একটু করে এগোতে লাগলো। সমুদ্রের জল এখানে পুরোপুরি স্থির নয়, একটা খুব ক্ষীণ তরঙ্গ রয়েছে জলে। নৌকো অবশ্য দাঁড় টেনেই এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। প্রথম নৌকোয় আছেন আলফ্রেড, স্যান্তিয়াগো সহ আরও 2 জন, পরের নৌকোয় পেড্রো সহ আরও 2 জন, এবং শেষ নৌকোয় আরও 3 জন। ডুবো পাহাড়গুলোকে এড়িয়ে খুব সন্তর্পণে নৌকো নিয়ে এগোতে হচ্ছিল ওদের। জাহাজ থেকে তরুণটাকে যত কাছে মনে হচ্ছিল, এগোতে গিয়ে দেখা গেল ততটাও কাছে নয়। এখানে প্রকৃতির কোনো বৈশিষ্ট্যই নেই, চারিদিকে সাদা কালো কুয়াশা ভেদ করে এগোতে হচ্ছিল ওদের। আলফ্রেডের মাথায় তখন অনেক রকম চিন্তা। নতুন দেশ আবিষ্কারের উন্মাদনাকে ছাপিয়েও কেন না জানি কর্ণকুহরে বারবার বেজে উঠছিল উন্মাদ রড্রিকের সাবধানবাণী। চিরকাল কুখ্যাত হিসেবে পরিচিত রড্রিকের চোখ মুখে আজ কোথাও না জানি আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু কেন? সে কি সেবার সত্যিই কোনো রহস্যময় অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল? ওই তো, ওই তো। আচমকা ডিকোর চিৎকারে চিন্তার জাল ছিন্ন হলো অ্যালফ্রেডের। কি হলো? আমি দেখলাম, আমি দেখতে পেলাম। কি দেখতে পেলে? অবাক গলায় প্রশ্ন করলেন অ্যালফ্রেড। ডিকো জবাব দিল, একটা মেয়ে আমি দেখলাম, ওইখানটায় ডুব দিয়ে সাঁতারে গেল। এই বলে আঙুল দিয়ে একটা জায়গায় ইশারা করলো ডিকো। আলফ্রেডকে কিছুই বলতে হলো না। যারা দাঁড় টানছিল তারা সহসাই গতি বাড়িয়ে দিল। অল্পক্ষণের মধ্যেই জাহাজগুলো তরুণ পেরিয়ে প্রবেশ করলো এক নতুন দেশে। আশ্চর্য! পেছনের নৌকো থেকে বলে উঠলেন পেড্রো। আলফ্রেডও বিস্ময়ে হতচকিত হয়ে তাকাতে লাগলেন আশেপাশে। একটা মাত্র তরুণ পেরোতেই প্রকৃতির এমন আশ্চর্য রকমের রূপ পরিবর্তন। পেছন ফিরে একবার তাকালেন আলফ্রেড। তরুণের ওপারটা আবার গাঢ় কুয়াশায় ঢেকেছে, কিন্তু এখানে এক মায়াবী নীল আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। আকাশে গোল থালার মতো রূপলি চাঁদ, চাঁদকে ঘিরে পাক খেয়ে চলেছে তুলোর মতো অগুন্তি মেঘের রাশি, কিন্তু তারা বেহিসেবি নয়। একটিবারের জন্য চাঁদকে তারা আড়াল হতে দিচ্ছে না। সমুদ্রের বুকে মাথা তুলে রাখা ছোট ছোট পাহাড়গুলোর রূপ এখানে যেন অন্য রকম। তাদের গায়ে গজিয়ে উঠেছে ছোট বড় সামুদ্রিক লতা, লতার কোলে আবার কত রকমের রংবাহারি ফুল। নীলচে জ্যোৎস্নায় তাদের রূপ হয়েছে আরও দেখবার মতো। অপূর্ব! আপনা থেকেই বলে উঠলেন অ্যালফ্রেড। কিন্তু স্যান্তিয়াগো, আমরা কি সময়ের হিসাব রাখতে এত ভুল করেছিলাম? সান্তিয়াগো মুগ্ধ হয়ে দেখছিল প্রকৃতির বিচিত্র রূপ। আলফ্রেডের প্রশ্নে সম্বিত ফিরল তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছি কাপ্তান, কিন্তু সান্তিয়াগো তার কথা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা সুরেলা কণ্ঠের গান ভেসে এলো। এমন মায়াবী চাঁদনি রাতে ওগো প্রিয় আছি তোমার অপেক্ষাতে, এসো গো এসো বাহু ডোরে, মিলে যাব মোরা এই চরাচরে। চমকে উঠল সবাই। এদিক ওদিক মাথা ঘুরিয়ে খুঁজতে লাগলো সেই গানের উৎস। সান্তিয়াগো আলফ্রেডের দিকে তাকিয়ে বলল, আমি এই মাত্র বলতে যাচ্ছিলাম যে তরন্ত পেরিয়ে তো আমরা চলে গেলাম, কিন্তু এখনো ডাঙা দেখতে পাই। কিন্তু এই গান শুনে মনে হচ্ছে ডাঙার খুব কাছে আছি আমরা। আরে ওই দেখুন! পেড্রো জাহাজ থেকে চিৎকার করে উঠল একজন। তার ইশারা অনুসরণ করে দৃষ্টি ফেরাতেই বাকি সকলে দেখতে পেল দৃশ্যটা। একটা তুলনামূলক উঁচু পাথরের চূড়ায় বসে এক নারী মূর্তি। পিছন ফিরে থাকায় তার মুখ দেখবার অবকাশ নেই, কিন্তু পিঠ ছাপানো বাদামি চুলে
চাঁদের আলো পড়ে ঠিকরে যাচ্ছে। অদ্ভুত লাস্যময়ী ভঙ্গিতে বসে আছে সে, এক মনে গান গেয়ে চলেছে মেয়েটা। আগন্তুকদের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অচেতন। সাবধানে নৌকাগুলো ওই পাথরের কাছে নিয়ে চলো। নির্দেশ দিলেন আলফ্রেড। যারা দাঁড় বাইছিল তারা দ্রুততার সঙ্গে নৌকোর মুখ ঘোরালো। 3টে নৌকো অত্যন্ত সতর্কতার সঙ্গে পাথরটার কাছে পৌঁছে গেল। মেয়েটা তখনও গান গেয়ে যাচ্ছে। সুরের মূর্ছনায় এতটাই বিভোর সে যে তার এত কাছে মানুষের অস্তিত্ব টেরই পাচ্ছে না। মেয়েটার মুখটা এখনো দেখা যাচ্ছে না। আলফ্রেড নির্দেশ দিল নৌকো ঘুরিয়ে মেয়েটার সামনের দিকে যেতে। জলে আবার দাঁড় পড়ল ছপাত করে। নৌকো 3টে পাক খেয়ে খানিকটা যেতেই আলফ্রেডের একজন সঙ্গী আঁক করে চিৎকার করে উঠল। তার হাত থেকে খসে দাঁড় পড়ল জলে। বাকিদের শরীরও কেঁপে উঠল। আকাশের বুকে কত ফুটে আছে তারা, এসো এই জোছনায় ভেসে যাই মোরা। শেষ হলো গান। চাঁদের আলোয় নৌকোর যাত্রীরা দেখল এক অদ্ভুত দৃশ্য। তাদের সামনে বসে এক বিচিত্র প্রাণী, যার নাম এতদিন গল্প কথাতেই শুনেছিল, সেই অর্ধ মানবী অর্ধ মিন বসে তাদের সামনে। তার শরীরের সোনালি সবুজ আঁশ চাঁদের আলো পড়ে চকচক করছে। মৎস্যকন্যা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো নৌকোগুলোর দিকে। তার নীল চোখের তারার দিকে দৃষ্টি পড়তে ক্ষণিকের জন্য যেন মোহিত হয়ে গেল সকলে। সে শুধুই 2টি চোখ নয়, যেন আরো গভীর সমুদ্র, যেখানে একবার ডুব দিতে পারলেই প্রশান্তি। ধীরে ধীরে তার রক্তিম ঠোঁটের কোণে এক বিচিত্র হাসি খেলে গেল। আলফ্রেডরা অনুভব করতে পারলেন কেউ বা কারা যেন ধীরে ধীরে চাপ দিচ্ছে তাদের নৌকোয়। আরও একবার চমকে উঠে মৎস্যকন্যার থেকে চোখ ফিরিয়ে নৌকোর দিকে তাকালেন আলফ্রেড। দেখলেন তাদের নৌকোগুলো ঘিরে ধীরে ধীরে পাক খাচ্ছে আরও বেশ কয়েকজন মৎস্যকন্যা। ওই পাথরের ওপরে যে বসে, সে তাহলে একা নয়, ওরা সংখ্যায় আরও আছে। আচমকা চিৎকার করে উঠে পিছনের নৌকো থেকে সমুদ্রের জলে ঝাঁপ দিল একজন। চমকে উঠল সকলে। এ কি, ব্রুনোর কি হলো? চিৎকার করে জানতে চাইলেন আলফ্রেড। জানি না, তবে জোয়ানা ওর স্ত্রীর নাম, সে তো মারা গিয়েছে বছর 3 আগে। উত্তর দিল ব্রুনোর নৌকোর সঙ্গী জুকো। ব্রুনোর অদ্ভুত আচরণের বিস্ময়ে কাটতে না কাটতেই আরও এক আকস্মিক ঘটনা ঘটল। মোরা, তুই বেঁচে আছিস? আমি আসছি তোর কাছে। এই বলে জলে ঝাঁপ দিল আলফ্রেডের নৌকোর সঙ্গী কার্লোস। ব্রুনোদের নৌকোর দিকে তাকিয়ে থাকা আলফ্রেড কিছু করার আগেই প্রচণ্ড দ্রুততার সঙ্গে ঝাঁপ দিল কার্লোস। আলফ্রেড আর্তনাদ করে উঠলেন। এসব এসব কি হচ্ছে পেড্রো? জবাব দিলেন না পেড্রো। তার দৃষ্টি স্থির হয়ে আছে জলের দিকে, বা বলা ভালো এক মৎস্যকন্যার দিকে। আলফ্রেডের বুকটা কেঁপে উঠল। পেড্রো কি তবে? পেড্রো, পেড্রো, আপনি 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 শুনতে পেড্রো? আলফ্রেডের কথা শেষ হওয়ার আগেই জড়ানো গলায় পেড্রো বলে উঠলেন, এ কি করে সম্ভব আমি জানি না কাপ্তান, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার কিশোরবেলার প্রেমিকা মারিয়ানা আমাকে ডাকছে। ওই দেখুন। আঙুলটা সামনের দিকে তুলে কিছু দেখাতে দেখাতেই জলে পড়ে গেলেন পেড্রো। আর তার সঙ্গে সঙ্গেই আলফ্রেডের নৌকোর আর এক সঙ্গী ঝাঁপ দিল জলে। কাপ্তান, কাপ্তান, এসব এসব কি হচ্ছে? এমন মায়াবী চাঁদনি রাতে ও প্রিয় আছি তোমার অপেক্ষাতে, এসো গো এসো বাহু ডোরে, মিলে যাব মোরা এই চরাচরে। আবার ভেসে এলো গান। পাথরের ওপরটা ফাঁকা। সেই মৎস্যকন্যা কখন যেন ঝাঁপ দিয়েছে জলে। গান এখন ভেসে আসছে চারিদিক থেকে, তার উৎস বোঝা দায়। গানের মূর্ছনা যেন নেশা ধরিয়ে দিচ্ছে সকলের রন্ধ্রে রন্ধ্রে। আলফ্রেড স্পষ্ট বুঝতে পারলেন তার হাত আলগা হয়ে আসছে। তবুও নিজের মনের সঙ্গে লড়াই করে দাঁড়টা চেপে ধরতে চাইলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সান্তিয়াগোর হাত থেকে দাঁড়টা খসে পড়ল জলে।
উল্টে পড়ল নৌকোটাই। একাধিক মানুষের জলে পড়ার শব্দ ছাপিয়ে গেল মৎস্যকন্যার মোহময়ী সঙ্গীতকে। আলফ্রেড বুঝলেন বাকি নৌকোগুলোও একইভাবে উল্টে পড়েছে। জলের মধ্যেই কেউ যেন এসে ধরল তার হাত। হাতের ওপর নরম স্পর্শ পেয়ে পাশে তাকালেন আলফ্রেড। সমুদ্রের বুক চিরে আসা চাঁদনি আলোয় দেখতে পেলেন তার হাত ধরে এক অপরূপ মৎস্যকন্যা। তার বাদামি চুল রেশমের মতো ছড়িয়ে পড়েছে জলে। তার সবুজ চোখের দিকে তাকিয়ে জীবনে প্রথমবার আলফ্রেডের পুরুষ হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। কারণ অকারণ যুক্তিতর্কের সমস্ত হিসেব ভুলে আলফ্রেডের ইচ্ছে করল ওই কন্যার হাত ধরে ভেসে যাবেন এই অনন্ত নীলে। একটা নেশার ঘোরে যেন এতটা পথ সাঁতরে এসেছিলেন আলফ্রেড। শক্ত জমিতে শরীর ঠেকতেই খানিকটা সম্বিত ফিরল তার। ভূমিকণ্ঠ। স্বর্ণভূমির সন্ধানে বেরিয়ে এ কোন ভূখণ্ডে এসে পৌঁছলেন তিনি? যতদূর চোখ যায় কিছু বুনো ঝোপ আর গুহা নজরে পড়ছে। কোনো মানুষজন নেই, কেউ নেই। গল্পের মৎস্যকন্যারা কি তবে এখানেই থাকে? কাপ্তান! আচমকা পেছন থেকে কেউ ডেকে উঠতেই ঘুরে তাকালেন আলফ্রেড। দেখলেন তারই এক সঙ্গী লিও দাঁড়িয়ে। কাপ্তান, এ আমরা কোথায় এলাম? আর আর সেই বা কোথায় গেল? কে? উত্তরটা জেনেও প্রশ্ন করলেন আলফ্রেড। যে যে আমাকে এখানে নিয়ে এলো। লিওর গলায় আকুতি। আলফ্রেড বুঝতে পারছিলেন মুখে না প্রকাশ করলেও সেই মৎস্যকন্যাকে দেখার জন্য তার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। মাথার ভেতর সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এখন হয়তো তার উদ্বিগ্ন হওয়া উচিত, চিন্তান্বিত হওয়া উচিত, কিন্তু এসব কিছুই যেন তার মাথায় আসছে না। একটা অন্যরকম অনুভূতি তাকে জড়িয়ে রেখেছে তার জালে। একটা ভয় মেশানো ভালো লাগা, সেই মৎস্যকন্যাকে পুনরায় দেখার আকুল ইচ্ছে। এমন মায়াবী চাঁদনি রাতে ও প্রিয় আছি তোমার অপেক্ষাতে। এসো গো এসো বাহু ডোরে, মিলে যাব মোরা এই চরাচরে। আবার ভেসে এলো গান। চমকে উঠলেন আলফ্রেড। কোথায় সে? কোথা থেকে আসছে এই গান? লিওর কথা বিস্তৃত হয়ে গান শুনে এগোতে লাগলেন আলফ্রেড। ওই গুহার যত কাছে এগোচ্ছিলেন আলফ্রেড ততই গানের তীব্রতা বাড়ছিল। উন্মাদের মতো ছুটে গুহার মুখ দিয়ে ভেতরে ঢুকে গেলেন আলফ্রেড। গুহার ভেতর অন্ধকার, তবুও গান ভেসে আসছে সেই আগের মতোই। অন্ধকারের মধ্যেই ঠক্কর খেতে খেতে প্রায় ছুটে চললেন তিনি। পায়ের তলায় কোনো চ্যাটচ্যাটে তরল এসে লাগলো। ভ্রুক্ষেপ না করে এগোতে থাকলেন আলফ্রেড। অন্ধকার শেষ হলো। আলফ্রেডের পা ধাক্কা খেলো কোনো কিছুতে। মাটির দিকে তাকিয়ে আতঙ্কে আর্তনাদ করে উঠলেন আলফ্রেড। ব্রুনোর ধড়বিহীন মুন্ডুটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার থেকে বেরিয়ে আসছে টাটকা রক্ত। নিচের মাটিটা রক্তে লাল। এ কোনো একজন মানুষের রক্ত হতে পারে না। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আরো অনেক মানুষের মাথার খুলি, কঙ্কাল। বিস্ময়ে আতঙ্কে আরো কয়েক পা এগিয়ে গেলেন আলফ্রেড। গুহার ভেতরেই এক বিস্তৃত জমিতে বসে অদ্ভুত দর্শন কয়েকটা প্রাণী। সারা শরীর পাঁশুটে বর্ণের লোম দ্বারা আচ্ছাদিত, মাংসাশী পশুর ন্যায় তীক্ষ্ণ নখ। সেই নখ দিয়ে তারা ছিঁড়ে খাচ্ছে একটি মানুষকে। মানুষটিকে চিনতে ভুল হলো না আলফ্রেডের। কিছুক্ষণ আগেও নৌকোয় সঙ্গী ছিল তার। আলফ্রেডের হাত পা কাঁপতে শুরু করলো। পেছন ফিরে ছুটতে গিয়ে টের পেলেন পথ রুদ্ধ করে দাঁড়িয়ে সেই মায়াবিনী, যার হাত ধরে এই শয়তানের ভূমিতে এসে পড়েছেন তিনি। সেই মায়াবিনী এখন মানুষের মতোই দুই পায়ে দাঁড়িয়ে। সে একটু একটু করে এগিয়ে আসছে আলফ্রেডের দিকে। আলফ্রেড আবার পিছোতে লাগলেন, এক পা দু পা। পিছোতে পিছোতে সহসাই ধাক্কা খেলেন কারোর সঙ্গে। ভয়ে ভয়ে ঘাড় ঘোরালেন তিনি। সেই অদ্ভুত দর্শন প্রাণীদের একজন দাঁড়িয়ে ঠিক তার পেছনেই। আলফ্রেডকে ঘুরতে দেখে হাঁ করল সে। ধারালো দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। তরোয়ালের মতো উন্মত্ত নখরযুক্ত হাত তুলে সে থাবা বসাতে গেল আলফ্রেডের মুখে, কিন্তু তার আগেই পেছন থেকে কেউ যেন আঘাত করল প্রাণীটাকে। একটা সবুজাভ তরল ছড়িয়ে পড়ল তার শরীর থেকে। পেছন থেকে ভেসে এলো সেই মৎস্যকন্যার তীক্ষ্ণ স্বরের বিলাপ।
কিন্তু পিছন ফিরতে পারলেন না আলফ্রেড। তার সামনে ওই দৈত্যের শরীর থেকে বের হওয়া তরলে মাখামাখি হয়ে দাঁড়িয়ে রডরিক, উন্মত্ত তরবারি তার হাতে। রডরিক! অস্ফুটে কথাটা উচ্চারণ করেই আলফ্রেড দেখলেন একটা দৈত্য রডরিককে আঘাত করতে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে আলফ্রেডের মনে পড়ে গেল তার নিজের কোমর বন্ধনীতে আটকে রাখা তরোয়ালটার কথা। সঙ্গে সঙ্গে ক্ষিপ্র হাতে তরোয়ালটা খুলে নিয়েই আঘাত করলেন দৈত্যটাকে। সবুজ তরল বেরিয়ে এলো তার শরীর থেকে, মাটিতে লুটিয়ে পড়ল সে। বাকি দৈত্যগুলো একজোটে ধেয়ে এলো তাদের দিকে। রডরিক আর আলফ্রেড পিঠে পিঠ ঠেকিয়ে প্রস্তুত হলেন লড়াই করার জন্য। ক্ষিপ্র হাতে তরবারির আঘাতে একটার পর একটা দৈত্যকে আঘাত করতে লাগলেন তারা। ওদের মুখের আঘাত এসে পড়তে লাগলো দুজনের চোখে মুখে, তবুও লড়াই চলছিল। কিন্তু হঠাৎ করেই গুহার আরেক দিকের মুখ বাইরে থেকে অদ্ভুত রকমের দানবীয় গর্জন ভেসে এলো। আলফ্রেড চমকে উঠলেন। এতক্ষণে মুখ খুলল রডরিক। পালান কাপ্তান, পালান! ওই দক্ষিণ দিকের মুখ দিয়ে বেরিয়ে যান। সমুদ্রের বুকের নৌকোতে অপেক্ষা করছে ওরা। সবাইকে রক্ষা করতে পারলাম না, পালান! কিন্তু তুমি? বিস্ময়ে জানতে চাইলেন আলফ্রেড। আপনারা বিপদে পড়বেন জানতাম বলেই আপনাদের বারণ সত্ত্বেও আপনাদের অনুসরণ করি। দূর থেকে দেখছিলাম সবটুকু, মনে পড়ে যাচ্ছিল কিছু পুরনো স্মৃতি, কিন্তু জানতাম এই সময় আপনাদের আটকানো সম্ভব না, তাই উল্টো দিকের পথে। রডরিকের কথা শেষ হওয়ার আগেই আরো অনেক দৈত্য একসঙ্গে ঢুকে পড়ল হুড়মুড়িয়ে। পালান কাপ্তান, পালান, পালান! চিৎকার করে উঠল রডরিক। না, না, তুমিও চলো আমার সঙ্গে। প্রতিবাদ করলেন আলফ্রেড। একটা দৈত্য এসে ততক্ষণে থাবা বসিয়েছে রডরিকের কাঁধে। এই অবস্থাতেও সে চিৎকার করে বলে উঠল, ওদের আটকে রাখার জন্য কাউকে চাই, আর তাছাড়া আমার পিছুটা নেই দ্বীপেই আটকে। আমার নিনা যে এখানেই কোথাও আছে। আপনি পালান কাপ্তান, শুধু দেখবেন আর কেউ যেন ভুলেও এ পথে পাড়ি না দেয়। হ্যাঁ, পালান! রডরিকের শেষ কথাটা অস্পষ্টই রয়ে গেল। ধারালো নখের আঘাতে তার বুক চিরে বেরিয়ে এলো রক্ত। বুকের ভেতর একটা দলা পাকানো কষ্ট নিয়ে দক্ষিণ মুখ দিয়ে বাইরে বেরিয়ে এলেন আলফ্রেড। তীব্র জ্যোৎস্নার আলোকে দেখতে পেলেন সমুদ্রের বুকে একটা নৌকো দাঁড়িয়ে। কেউ তাকে হাত নেড়ে ডাকছে সেখান থেকে। টলমলো পায়ে এগিয়ে গিয়ে নৌকোয় চড়ে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে জলে দাঁড় পড়ল ছলাৎ করে। কাপ্তান, আপনি আপনি ঠিক আছেন? আপনার আপনার শরীর তো ভালোই জখম হয়েছে। রডরিক যদি ঠিক সময়ে না আসতো। পেড্রোর কথাটা অসম্পূর্ণই রয়ে গেল। দুই হাত মুখে ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠলেন আলফ্রেড। ডানা জাহাজে চেপে পর্তুগিজ অভিযাত্রীর দল বিধ্বস্ত অবস্থায় শূন্য হাতে ফিরেছিল। কোনো স্বর্ণভূমির সন্ধান তারা পায়নি। ডানা জাহাজের ক্যাপ্টেন আলফ্রেড ডিসিলভা রাজাকে জানিয়েছিলেন ওই পথে কিচ্ছু নেই, শুধু অনন্ত সমুদ্র আর বিপজ্জনক ঝড় ঝঞ্ঝা ছাড়া। সেই সাথে তাদের এক হারিয়ে যাওয়া সঙ্গীর শেষ ইচ্ছে হিসেবে তিনি রাজাকে এও অনুরোধ করেছিলেন, ওই বিপজ্জনক পথে যেন আর কোনোদিন কোনো অভিযাত্রী দলকে না পাঠানো হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন মায়া দ্বীপের বিভীষিকা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পের আপডেটের জন্য। খুব শীঘ্রই পরবর্তী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে হাজির হব আবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।